আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে আগামীকালের ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ। সংসদের শীতকালীন অধিবেশনের সুষ্ঠু পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে সরকার। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং দ্রুতগতির উন্নয়নের জন্য উপযুক্ত সালিসি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। দেশের জৈব অর্থনীতি গত 10 বছরে 13 গুণ বেড়েছে, জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। বৈশালী রমেশবাবু দেশের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছে বিস্তারিত খবরে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনা। এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সকাল 8টায় গণনা শুরু হবে। মিজোরামে গণনা হবে পরের দিন 4 ডিসেম্বর। রবিবার ভোট গণনা না করার জন্য সে রাজ্যের বিভিন্ন মহল থেকে অনুরোধ আসার প্রেক্ষিতে কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তেলেঙ্গানায় মোট 49টি গণনা কেন্দ্রে 40 কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোতায়েন থাকছে। 119টি বিধানসভা আসনে গত বৃহস্পতিবার ভোট নেওয়া হয়। রাজস্থানের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানিয়েছেন, 199টি বিধানসভা আসনের ভোট গণনা হবে 36টি কেন্দ্রে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে 175 কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুতে করণপুর বিধানসভা আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। ছত্তিশগড়ের 90টি বিধানসভা আসনের ভোট গণনায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের বন্দোবস্ত করা হয়েছে। প্রায় 4600 আধিকারিক গণনার কাজ করবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য নিযুক্ত হয়েছেন একজন করে গণনা পর্যবেক্ষক। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে 230টি আসনে এবার মোট প্রার্থী ছিলেন 2533 জন। এর মধ্যে 252 জন মহিলা। বুথ ফেরত সমীক্ষায় 4 রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। সংসদে আগামী সোমবার থেকে শুরু হতে চলা শীতকালীন অধিবেশনে সভার কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছে সরকার। নতুন দিল্লিতে আজ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সর্বদলীয় বৈঠক করেন। সাংবাদিকদের তিনি জানান, সংসদের উভয় কক্ষেই শান্তিপূর্ণভাবে অধিবেশন চালাতে সব দলের সাহায্য চাওয়া হয়েছে। मीटिंग में कई सजेशन आए हैं शॉर्ट ड्यूरेशन के लिए, कॉलिंग अटेंशन के लिए और 0 ओवर के लिए। ऐसे कुछ उनका डिमांड है। 0 ओवर तो हम चलाते ही आए हैं। शॉर्ट ड्यूरेशन का भी चर्चा चला है, लेकिन हमने इतना ही कहा है, शॉर्ट ड्यूरेशन जब चर्चा आप चाहते हो, आप स्ट्रक्चर डिबेट के लिए एक माहौल बनाए रखना भी आपका जिम्मेदारी है। ऐसे हम भी निवेदन किए, हम चर्चा के लिए तैयार है। टोटल 19 बिल हमने आइडेंटिफाई किया है। 2 फाइनेंशियल आइटम्स है। टोटल आज के दिन में 21 आइटम्स हमारे कंसिडरेशन में है। রাষ্ট্রপতি বলেছেন, আধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনকে আরও সহজ করলেও ডিফেকের মতো প্রযুক্তি সমাজের সামনে বিপদ ডেকে আনছে। এক্ষেত্রে নৈতিকতার প্রসঙ্গ উঠে আসে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি আজ রাষ্ট্রসন্ত তুগদোজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়ের 111তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। রাষ্ট্রপতি আগামীকাল নতুন দিল্লিতে ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার দিব্যাঙ্গজন প্রদান করবেন। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস IDPD উপলক্ষে প্রতি বছর ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়নে অসামান্য সাফল্য ও কাজের জন্য রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দিব্যাঙ্গজন ক্ষমতায়ন বিভাগ বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করবে। সালিসি প্রক্রিয়ার কাজ যাতে বিচার বিভাগের হস্তক্ষেপে ব্যাহত না হয় সে বিষয়ে নতুন পদ্ধতি তুলে ধরার ওপর বিশেষ জোর দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নতুন দিল্লিতে আজ আন্তর্জাতিক ফৌজদারি আদালতের 6ষ্ঠ ভারত সালিসি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দেন। উপরাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনৈতিক বৃদ্ধি এবং দ্রুতগতির উন্নয়নকে সামনে রেখে বলিষ্ঠ ও সংহত সালিসি প্রতিষ্ঠানের প্রয়োজন। বর্তমানে দেশে যে সমস্ত সালিসি প্রতিষ্ঠান রয়েছে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। উপরাষ্ট্রপতি বলেছেন, বর্তমান সময়ে বিশ্বের দরবারে ভারতের সম্মান ও গ্রহণযোগ্যতা দুই বেড়েছে। নতুন দিল্লির আকাশবাণীতে আজ উপরাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্মারক বক্তৃতায় বলেন, ভারত আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। দেশের মানুষের কঠোর পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর মন কি বাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ধারাবাহিকভাবে চলা এই রেডিও অনুষ্ঠান এখন জন কি বাতে পরিণত হয়েছে। जब तकनीकी प्रगति की बात हो रही है तो मैं रेडियो का भी जिक्र करना चाहूंगा। रेडियो के इतिहास में मन की बात संभवतः पहला कार्यक्रम है जो इतना नियमित और इसने 107 एपिसोड का सफर पूरा कर लिया है। जब मैंने मन की बात के 100वें एपिसोड के कार्यक्रम में अपने आप को सम्मिलित किया, इसके लिए मैं भारत के रेडियो और इसके संस्थान को बहुत बधाई देता हूँ।
উল্লেখ্য, দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্মৃতিতে রাজেন্দ্র প্রসাদ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী ও আকাশবাণী সংবাদের মুখ্য মহানির্দেশক ডক্টর বসুধা গুপ্তা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, 2022-23 সালে খাদির মোট বাণিজ্যের পরিমাণ 1,35,000 কোটি টাকা ছাড়িয়েছে। এই বিপুল পরিমাণ বাণিজ্যের কারণেই লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে এবং আত্মনির্ভর হয়েছেন। আজ গুজরাটের আহমেদাবাদের সায়েন্স সিটিতে মাটিকলা মহোৎসবে ভাষণ দেন তিনি। खादी का कुल कारोबार 1,35,000 करोड़ को क्रॉस हो गया है। साथ में कम से कम 1 लाख लोगों का योगदान है। ये बहुत बड़ी बात है। लाखों लोग अपनी आजीविका ये 1,35,000 करोड़ के टर्नओवर के माध्यम से प्राप्त किए हैं और सम्मान के साथ जी रहे, आत्मनिर्भर हुए। हम प्रयास कर रहे हैं रेलवे के साथ कुल्हड़ का टाइप कराने का। अगर ये हो जाता है तो लाखों करोड़ों की संख्या में रेलवे के अंदर हर रोज कुल्हड़ चाहिए, वो भी आपके इलेक्ट्रिकल चाक पर बने हुए कुल्हड़ आगे पहुंचेंगे। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, জৈব প্রযুক্তি বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গিকে বিশ্বের দরবারে তুলে ধরার সময় এসেছে। তিনি বলেন, জৈব প্রযুক্তি গবেষণা এবং উদ্ভাবন পরিষদ ব্রিক, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য এবং শক্তি ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির সব শর্ত পূরণ করেছে। গত 10 বছরে ভারতের জৈব অর্থনীতি 13 গুণ বৃদ্ধি পেয়েছে। গত মাসের 10 তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন লাভের পর ব্রিকের প্রথম সভায় আজ ডক্টর সিং ভাষণ দেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অঞ্চলের সব সংগঠনকে শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ইম্ফলের কাংলা দুর্গে আজ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ইউএনএলএফ নেতাকর্মীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইউএনএলএফ গত মাসের 29 তারিখ কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী আরও বলেন, মণিপুরের জনগণের সমর্থন, সহযোগিতা ও উৎসাহের ফলে শান্তি চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছে। আন্তর্জাতিক মিলেট বর্ষ 2023-এর নাগাল্যান্ড চ্যাপ্টারের সমাপ্তি উপলক্ষে কিসামাই চলতি হর্নবিল উৎসবে 2 দিনব্যাপী মিলেট উৎসব উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ফসলের উৎপাদন এবং অর্থনৈতিক কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত জ্ঞান এবং বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে আধুনিক কৃষিকে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড এবছরও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চলীয় কমান্ডের মেজর জেনারেল এমপি সিং বলেন, Eastern Command will be conducting a series of events which include an interaction between Mukti Jodhas and our own war veterans, military tattoo, wreath laying, cultural program and band concert at Victoria Memorial. দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঘূর্ণিঝড় মিচাংউয়ের পরিণত হতে পারে। তারপর সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 4 ডিসেম্বর বিকেল নাগাদ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এরপর সেটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 5 ডিসেম্বর ভোরে নেল্লোর এবং মাচিলিপত্তনমের মধ্যে ঘূর্ণিঝড় হিসেবে স্থলভূমি অতিক্রম করবে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সন্ধ্যায় হরপাবানে এবং ভূমিধসের কারণে কমপক্ষে 12 জন নিখোঁজ। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বহু মানুষ কাদার তলায় আটকে রয়েছেন। ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন বৈশালী রমেশবাবু। স্পেনে আয়োজিত এক প্রতিযোগিতায় গতকাল আন্তর্জাতিক দাবা ফেডারেশন ফিডে রেটিংয়ে 2500 পয়েন্ট অতিক্রম করে এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেন গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানানন্দের দিদি বৈশালী। স্পেনের প্রতিযোগিতায় প্রথম 2 রাউন্ডেই জয় পেয়েছেন তিনি। আইএসএল ফুটবলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়েন্ট আজ 2-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে গোল দুটি করেন হামিল এবং আশিস রায়। লখনৌতে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের প্রিয়াংশু রাজাবাত চীনা তাইপেইয়ের চি ইউ জেনের কাছে পরাজিত হয়েছেন। 18-21, 21-14, 21-17 চি হারিয়ে দেন প্রিয়াংশুকে। ভারত আগামীকাল চলতি টি-20 সিরিজের 5ম তথা শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজে ভারত ইতোমধ্যেই 3-1 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে আগামীকালের ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ। সংসদের শীতকালীন অধিবেশনের সুষ্ঠু পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে সরকার। খবর শেষ হলো।